নাম একটি ঘটনা। আজকালকার অর্থাৎ বর্তমান ব্যস্ততম যুগে ছেলে মেয়ে সবাই 8 থেকে 80 সবাই কাজে ব্যস্ত। নানা রকমের ব্যস্ততা, স্কুল কলেজ পড়ুয়া পড়াশোনায় ব্যস্ত, বাড়ির বাবা কাকারা অফিসের কাজে ব্যস্ত, বাড়ির মা কাকিমারা ঘরের কাজের সাথে সাথে আবার সবাই ব্যস্ত প্রেমে। প্রেমে এমন একটা অনুভূতি যা জীবনকে পাল্টে দেয়। আমরা বিভিন্ন ধরনের প্রেমের সাক্ষী। অনেকে আমরা আজকে শুনব একটি কলেজ পড়ুয়া ছাত্রের এবং গৃহবধূর প্রেম কাহিনী, যা আমাদের সভ্য সমাজের ব্যভিচার। অর্থাৎ এই ধরনের প্রেমকে আমাদের সমাজ সহজভাবে মেনে নিতে পারে না, কিন্তু তাও অরিন্দমকে ভালোবেসেছিল অনিমা দেবী। তাহলে একটু বিস্তারিত আলোচনা করি তোমাদের সঙ্গে। অরিন্দমের বয়স 21 কি 22। সে স্কুলের গণ্ডি পেরিয়ে সদ্য পা দিয়েছে কলেজে, আর অনিমা দেবীর বয়স প্রায় 60 বছর ছুঁয়েছে। সে একজন গৃহবধূ তো বটে, তাছাড়াও সে একজন গৃহ শিক্ষিকা। সে মূলত রসায়ন শিক্ষা দিয়ে থাকেন। অনেক ছাত্রছাত্রী তার কাছে লেখাপড়া শিখতে আসে, তার মধ্যে অনেকেই আবার কলেজের গণ্ডি পেরিয়ে ফেলেছে। কেউ কেউ আবার তার কাছে লেখাপড়া শিখে ভালো চাকরি করেছে। অরিন্দম কিন্তু সদ্য অর্থাৎ মাস 4 হলো ভর্তি হয়েছে অনিমা দেবীর কাছে রসায়ন শিক্ষার জন্য। সে মন দিয়ে লেখাপড়া করবে বলে এসেছিল অনিমা দেবীর কাছে, কিন্তু এসেই অনিমা দেবীর চোখের দিকে তাকিয়ে সে সব ভুলে গিয়ে তার প্রেমে পাগল হয়ে গেল। আর অনিমা দেবী নিজেকে সামনে রাখতে পারলেন না, সেও অরিন্দমের প্রেমে পড়ে গেল। তৈরি হলো একটা অবৈধ সম্পর্ক, বৈবাহিক সম্পর্কে পরিণত হলো তা। হ্যাঁ, শেষ পর্যন্ত বিয়ে হয়েছিল অরিন্দম আর অনিমা দেবীর। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, অনিমা দেবীর শুধু স্বামী নয়, শ্বশুর শাশুড়ি ও একটি কন্যা সন্তান নিয়ে সংসার ছিল, যাকে বলে সুখী সংসার। অনিমা দেবীর স্বামীও ব্যাংকে কর্মরত, বা তা সত্ত্বেও অনিমা দেবী ভালোবেসে ফেলেছিল অরিন্দমকে, যে শুধু অনিমা দেবীর ছাত্রই ছিল না, সে অনিমা দেবীর পুত্র সমান। অরিন্দমের সাথে 5 জন মেয়ে পড়াশুনো করত অনিমা দেবীর কাছে। যেহেতু 5টা মেয়ের সাথে অরিন্দম ছেলে হিসেবে একাই পড়াশুনো করত অনিমা দেবীর কাছে, তাই একটু আলাদা নজরে পড়েছিল অরিন্দমের উপর অনিমা দেবী। একদিন পড়াতে পড়াতে একটা বিশেষ বিষয় বোঝাতে গিয়ে অনিমা দেবী অরিন্দমকে বলে উঠল, তোমাকে যদি আমি বলি আমার সঙ্গে পালিয়ে যেতে, তাহলে তুমি কি তা পারবে? অরিন্দমও কিছু না ভেবে উত্তর দিয়ে দিল, যদি আপনি আমার সঙ্গে থাকেন তাহলে ঠিকই পারব। ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয়ে গেল অরিন্দম আর অনিমা দেবীর প্রেম। অনিমা দেবী ধীরে ধীরে জড়িয়ে পড়ল অরিন্দমের জীবনে। অরিন্দমও ঠিক একইভাবে জড়িয়ে গেল অনিমা দেবীর সঙ্গে। সম্পর্কটা আর শুধুমাত্র শিক্ষিকা আর ছাত্রের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, সম্পর্কটা এগিয়ে গেল বহুদূর, যা ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হয়ে উঠল। যার পরিণতি হিসেবে যে তারা শুধু বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তাই নয়, তাদের জীবনে এলো একজন নতুন সদস্য। সে ধীরে ধীরে বড় হয়ে উঠল, পড়াশুনো শিখে মানুষের মতো মানুষ হলো। আর তার সাথে সাথে তার মনে জমে উঠতে থাকলো একরাশ অভিমান আর এক বুক অভিযোগ তার বাবা মার উপর। কারণ সে ততদিনে জেনে ফেলেছে তার বাবা মায়ের আসল পরিচয়। কিন্তু তখন থেকেই মেয়েটি মনে মনে ভেবে ফেলেছে তার বাবা মা যে কাজটি করেছে তার জন্য তারা সারা জীবন স্কুল কলেজে এমনকি ভবিষ্যতেও মুখ লুকিয়ে রাখতে হবে। তাই সে যখন পারবে সে ধুমধাম করে
নিজের অর্থ ব্যয় করে বাবা মায়ের সম্পর্কটাকে আবার নতুন করে সারা সমাজের কাছে তুলে ধরবে, এবং মেয়েটি শেষ পর্যন্ত তাই করলো। মেয়ের যখন 22 বছর বয়স, মেয়েকে পাত্রস্থ করার জন্য অরিন্দম ও অনিমা দেবী প্রস্তুত হলেন। ঠিক তার আগেই ধুমধাম করে আবার নতুনভাবে আবদ্ধ হলেন অরিন্দম ও অনিমা দেবী। আর তারপরেই একটি শুভ লগ্নে তাদের মেয়েকে পাত্রস্থ করলেন তারা। সুখী দাম্পত্য জীবনের এখানেই পরিচয়। ভালো হচ্ছে। সেদিন অমলেশের বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। অমলেশ গ্র্যাজুয়েশন করে একটি বেসরকারি অফিসে কাজ করে। অফিসটা গড়িয়াতে, আর অমলেশের বাড়ি সন্তোষপুর মোড়ে। তাই অফিস থেকে বাড়ি ফিরতে রোজই অমলেশকে গড়িয়া ওভারব্রিজ পার হতে হয়। তাতে কোনো অসুবিধা হয় না অমলেশের, কারণ দু চাকাতেই অফিসে যায়, আবার দু চাকা করেই অফিস থেকে বাড়ি ফিরে আসে। আর অমলেশের কাজ সন্ধ্যে 7টা পর্যন্ত। তাই অফিস শেষ সব গুছিয়ে 7:30টায় বেরোলেও সে 9টার মধ্যে বাড়ি পৌঁছে যায়। কিন্তু সেদিন রাত হয়ে গিয়েছিল, কারণ অফিস ছুটির পরে অমলেশ গিয়েছিল একটু বন্ধুর বাড়ি। ওখানে সব স্কুলের বন্ধুরা এসেছিল। সবার সাথে দেখা হওয়ায় গল্প করতে করতে অমলেশ খেয়ালই করেনি কখন অনেকটা রাত হয়ে গেছে। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে অমলেশ সবাইকে বলে উঠল, অনেক রাত হয়ে গেছে, এবার আমি ফিরব। আসলে অমলেশের বাড়ি ফেরার কোনো ব্যস্ততা ছিল না, কারণ সে ছিল অবিবাহিত। সে একাই থাকতো বাড়িতে, একাই রান্নাবান্না করে অফিস যেত, আবার অফিস থেকে ঘরে ফিরে রাতের খাবার তৈরি করত। সেদিন অনেকটা রাত হয়ে যাওয়ায় বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে সে রাস্তাতেই ভাবতে লাগলো, আজকে আর বাড়ি গিয়ে রান্না করব না, বরং জল খেয়েই শুয়ে পড়ব। ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছে, হঠাৎ সামনে একটা মাঝবয়সী মেয়ে হাত দেখালো গাড়ির সামনে। অমলেশও ভাবলো এত রাত্রে একটা মেয়ে একা, তাই সে ভালো মন্দ কিছু না ভেবেই গাড়ি থামালো মেয়েটির সামনে। গাড়ি থামাতেই মেয়েটি অমলেশকে উদ্দেশ্য করে বলে উঠল, দাদা, আমি অনেক বিপদে পড়েছি, কোনো গাড়ি পাচ্ছি না বাড়ি যাওয়ার জন্য, এদিকে অনেকটা রাত হয়ে গেছে, আপনি যদি দয়া করে আমাকে একটু সাহায্য করেন। মেয়েটির কথা শুনে অমলেশও মেয়েটিকে বলে উঠল, গাড়িতে বসুন, আমি আপনাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিচ্ছি। তাই শুনে মেয়েটি বলল, না না, বাড়ি পর্যন্ত যেতে হবে না, সামনের মোড়ে ছেড়ে দিলেই হবে। এই বলে মেয়েটি বসে পড়ল অমলেশের গাড়ির পিছনে। অমলেশও তীব্র বেগে গাড়ি চালাচ্ছে, আর মাঝে মধ্যে গাড়ির সামনের কাঁচ দিয়ে দেখতে পেল পিছনের লরির ড্রাইভার তার দিকে কোনো সেন দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ লক্ষ্য করার পরে অমলেশ তার নিজেকে গাড়ি থামিয়ে পিছনের লরির চালককে জিজ্ঞেস করলো, আপনি মনোযোগ সহকারে গাড়ি না চালিয়ে আমার দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন? তাই শুনে লরির চালক যা জবাব দিল, অমলেশের পিলে চমকে গেল। লরির চালক বলল, আপনার পিছনে যে মেয়েটি বসেছিল সে আপনার ঘাড়ের উপর নিজের নখের আঁচড় কাটছিল। সে অনেকক্ষণ আগে আপনার গাড়ি থেকে উধাও হয়ে গেছে। প্রথমটা অমলেশ বিশ্বাস করতে পারেনি, কারণ সত্যি যদি কেউ আঁচড় কাটত তাহলে তার ব্যথা লাগতো, সে বুঝতে পারত। কিন্তু লরির চালকের কথায় সে গাড়ির দিকে তাকিয়ে দেখলো গাড়িতে কেউ নেই, আর নিজেও ঘাড়ে হাত দিয়ে দেখলো সেখান থেকে লাল
কালো রক্ত বেরোচ্ছে। অমলেশ তখন আস্তে আস্তে বিশ্বাস করতে লাগলো লরির চালকের কথা। লরির চালক অমলেশকে এই কথাও বলল যে মেয়েটি রোজই ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকে আর অমলেশকে এই কথাও বলল যে মেয়েটি রোজই ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকে আর কোনো না কোনো গাড়িকে হাত দেখিয়ে দাঁড় করিয়ে তাদের গাড়িতে উঠে এরকমভাবে রক্ত বের করে দেয়। লরির চালকের সব কথা শুনে অমলেশ ঘাবড়ে গেলেও বাড়ি ফেরার জন্য তৈরি হলো আর মনে মনে ভাবতে লাগলো বাড়ি ফিরেই কোনো ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে নেবে। কিন্তু বাড়ি ফিরতে ফিরতে হঠাৎই অমলেশ রাস্তায় অজ্ঞান হয়ে যায়। তখন রাস্তাতে কিছু লোক তার সামনের হাসপাতালে ভর্তি করে দেয় অমলেশকে। বেশ কিছুদিন ওখানেই অমলেশের চিকিৎসা চলে। চিকিৎসায় যখন অমলেশ কিছুটা সুস্থ হয়ে ওঠে তখন সব ঘটনাটা সেই হাসপাতালের ডাক্তারদের বলে। সব শুনে ডাক্তাররা অমলেশকে বলে, তোমার কপাল ভালো, তুমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো। পরে ভালো করে খোঁজ নিয়ে জানা যায় শুধু মেয়েটিই নয়, ওই লরির চালকও প্রেতাত্মা। ওই রাস্তাতেই ওই লরির নিচেই চাপা পড়ে মেয়েটি মারা গিয়েছিল আর তখনও ওই লরির ওই একই চালক চালাচ্ছিল। দুজনেই এই দুর্ঘটনায় মারা যায় আর তারপর থেকেই মেয়েটির ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং সাথে সাথে লরি আর লরির চালককেও দেখা যায় ওই একই রাস্তায় একই জায়গায়।